আমার মেয়ে নবম শ্রেণীতে পড়ে। জি। ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই, কিন্তু এর একটু অভ্যাস মানে সময়টা মেনটেন করতে পারে না। হুম এবং আমি মা হিসেবে তাকে কিভাবে গাইড করতে পারি। হুম মেয়ে নবম শ্রেণীতে পড়ে, কিন্তু সে সময়টা ঠিক মতো যেমন যে কোনো তাল কাজে, যে যেমন কোনো কাজেই। এখন 10টা বাজে না, হুম সে ঠিক 10টা বাজে বেসের জন্য রেডি হয়। হুম আচ্ছা, মেয়ে আছে আপনার কাছে? ম্যাম মেয়ে আসছে, কিন্তু শুনছে? মনে হচ্ছে অসুস্থ, মানে একদম 104 জ্বর। আচ্ছা হ্যাঁ, আমি আচ্ছা সাথে বসে কথা বলতে। আচ্ছা আচ্ছা। তারপর যখন মনে করেন ভুলগুলি দৌড়াই, আমি তো মানে আমি চাই যে মামনি ছোটবেলা থেকে মানে অন্যরকম ভাবে মানুষ করছে, হুম কিন্তু মানে একদম শুদ্ধ ভাষায় শিখেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একদম অশুদ্ধ ভাষায় কথা বলে। হুম হাতের লেখা মানে এত সুন্দর ছিল, হুম স্কুলের ম্যামেরা মানে ও কখন সালাম দিব ম্যামেরা জিজ্ঞেস করে যে দীপান্বিতা তো লিখে না, হুম মানে ও আর্ট করে, এরকম আর কি ম্যামেরা বলে। হুম এখন হাতের লেখা আগের থেকে খারাপ হয়ে গেছে এবং কথা শুনতে চাচ্ছে না, হ্যাঁ, সে এরকম? ইচ্ছে করলে হয়তো সুন্দর করতে পারে, কিন্তু এইভাবে লেখে মানে কি, মানে যেটা ভালোবাসা, আমার হুম কাছে মনে হচ্ছে ভালোবাসা করতেছে না, এরকম করে জিনিসটা, কিন্তু সময় মতো যে করা দরকার এই জিনিসটা করতেছে। কবে থেকে এরকম করছে বাচ্চাটা? এটা 6 এরকম, কিন্তু সবকিছু করতেছে, ক্লাসও ভালো, হুম ওরকম 4, কিন্তু মানে আমি যেরকম ভাবে চাইতেছি, যেমন একটা মানুষ যেমন সময়টা মেনটেন করে, যেমন সকালে ঘুম থেকে ওঠা, তারপর একটু রেওয়াজ করা, তার মর্নিং স্কুল, হুম সময়ের আগে স্কুলে যাওয়া, প্রায় সময় গেটের বাইরে দাঁড়ায় থাকতে হয়, তারপর তারও মানে লেট করে গেলে যা হয়, কিছু কথা শুনে তারপর ঢুকতে হয়। হুম আমি কিভাবে বুঝাইলে আমার মনে হয় যে আমি কিভাবে প্যারেন্টিং করলে আমার মেয়েদের আমি মানে আরেকটু ভালো করতে পারবো। আচ্ছা আচ্ছা। আপনি কি খুব চাপ দিচ্ছেন বাচ্চাটাকে, বকাঝকা করছেন এই জন্য, নাকি আমার শুধু আমার একটু বোঝ? রাগ উঠে গেলে তো উনি বকাঝকা করি। আর আমার মারেন? কাছে মানে, হ্যাঁ কখনো কি মারেন? শুধুই বকাঝকা করেন, না এক আধটা ছোট্টখাট্ট চড়চাপড়ও মেরে দেন? হ্যাঁ দিন, মেরে দেন? হ্যাঁ শেষ কবে মারলেন? এই তো গত গত সপ্তাহে শুক্রবারে ও মাসছি, ওই দিন ডিসিশন নিছি যে আমি এখানে ফোন দিব। 9-এ পড়ার বাচ্চাকে ছোট্ট করে এই যে গত সপ্তাহেও মারলেন, কেমন লাগতো? ম্যাম এই যে দেখেন, একটা আমি বলি মানে হুম আমার আগের কারণটা, ওর একটা স্কিনের ডাক্তার দেখাইছি, ও ক্লাস 9-এ পড়ে। হুম হ্যাঁ, তো একটা 9-এ পড়া মেয়ে, তার স্কিনের প্রতি একটু সচেতন থাকবো, মানে তার কিভাবে একটু গুছানো দেখা যাবে, সে একটু অ্যাক্টিভনেস থাকবো না। হুম এখন যে ছোট মানুষের মতো চলে, এটা কেমন দেখায়। তো ওর একটু স্কিনে ডাক্তার দেখাই নিছি হুম ঢাকা থেকে। তো স্যার ওষুধ দিচ্ছে সপ্তাহে 3 দিন, মানে হুম লাগাতার, বৃহস্পতি শুক্র শনি এরকম। হুম তো সেদিন আমি চাল ভিজানোর আগে বলে গেছি যে মামুনি বাদ ওষুধটা খায় নাও, খাবার আগে খাইতে হয়, আধা ঘন্টা আগে। তারপর বাদ বসায় বলছি মামুনি ওষুধটা খাইছো, তখনও পান্তা বাপসি খেয়ে নিছে। হুম তারপর বাদ, আমি তো একদম বাদ বাইরা নিয়ে আচ্ছা, আসা, মুখের গুড়িতে নিয়ে আসা ঠিক বলতেছি নিয়মে মামুনি ওষুধ খায়নি। খাওনি। আমি একটু আটকে দেই আপনাকে, বাচ্চাটা ঠিক নিয়মে খায়নি। আপনি ধরেন যখন ক্লাস 9-এ ছিলেন, মা মারলে কেমন লাগতো? হ্যাঁ, খারাপ লাগতো। লাগতো? আচ্ছা, আমি একটু শুনি আমাদের আজকে যারা অতিথি আছেন তাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমরা আলাপ করব বিষয়টা নিয়ে। হামিদ, কোনো আচ্ছা, আমি প্রশ্ন? যে কথাটা বলি, জি বলেন। তারপর ওষুধটা বাদ নিয়ে এসে পড়ছি, বাদ নিয়ে এসে জিজ্ঞেস করতেছি যে মামুনি তুমি ওষুধটা খাইছো, হুম কয় না। হুম এটা তো ওষুধ ভাত খাওয়ার আধা ঘন্টা আগে খাইবো, তো আমি যে জায়গাটা আমি এটা বুঝে গেছি মামুনি অনেকের অনেক কিছু মনে থাকে না, হুম এরকম আমারও হইতো হুম যে অনেক কিছু ভুলে যেতাম, তো আমি চেষ্টা করতাম যে মনে রেখে চলার জন্য। তো হুম তোমার যখন অনেক সময় মনে থাকে না, আমি মনে করে দিলে তো সাথে সাথে কাজটা করে ফেলতে পারো, হুম সাথে সাথেও করো না, তো আমার হুম আগুই থেকে পরে আমি তখন আর কি দুইটা তখনই মেরে থাপ্পড় চোপড় দিলেন। মাইরা বসছি। হ্যাঁ, আচ্ছা, অতিথিদের প্রশ্ন শুনি। আপনার একটাই বাচ্চা নাকি আরো বাচ্চা আছে? হ্যাঁ ম্যাম, একটা একটাই বাচ্চা, ঠিক আছে। প্রশ্ন। আচ্ছা, এমনি মেয়েটার বাবার সাথে সম্পর্ক কেমন? বাবার সাথে ভালো,
কিন্তু ওই রাগ করে বাবার সাথে। ওর বাবু যেমন অফিস থেকে আইসা মামুনি মামুনি করে পাপ্পি দেয়, হ্যাঁ, ও এগুলি মানে বেশি পছন্দ করে না, ওই রাগ করে। ওর বাবা অনেক ভালোবাসে। আচ্ছা, শুধু এই জায়গাটা বাদ দিয়ে অন্য অন্য জায়গায় কি তার পারফরমেন্স কেমন? ক্লাসে বা মানুষের সাথে মিশতে পারে কিনা, বন্ধুত্ব করতে পারে কিনা, তাদের সাথে সম্পর্ক কেমন একটু বলা যাবে? সম্পর্ক তো মোটামুটি ভালোই, তবে একটু রাগ বেশি, মানে যে ওর সাথে কেউ কথা বললো না, বলে যে মা আমার সাথে আজকে ভালো করে কথা কয় না, আমিও কথা বলি না। কিন্তু সবকিছু আমার কাছে এসে বললে, বাবার কাছেও বলে। আর ক্লাসে পারফরমেন্স ভালো, ভগবানের কৃপা যেটা ধরে সেটাই মানে অ্যাকসেপ্ট করতে পারে খুব তাড়াতাড়ি। আচ্ছা, আর আপনার সাথে কি রাগজিত করেন? হ্যাঁ, আপনার সাথে রাগ করেন? আমার সাথে রাগ করেছিল? হ্যাঁ। হ্যাঁ, যে বকাঝকা করলে রাগ করে। রাগ করে কি করেন? সর্বোচ্চ কি করেন? আমি কি করি? না, আপনার মেয়ে? ও কিছু করে না, মানে চুপ করে বসে কান্নাকাটি থাকে, করা অনেক বা সময় কোনো কিছু হ্যাঁ, ভাঙচুর কান্না করা করে। এরকম কিছু করেন কিনা? না না না, এরকম কিছু করে না। রাগ করে, রাগ করলে করে যে দেখো গা ইহার মা এমনি বকেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রেজনা আপা। হ্যাঁ আপা, আপনার কথা শুনছিলাম। আপনি ওর ব্যাপারে বলছিলেন যে ওর একটু রাগ বেশি, সময় মতো কাজ করছে না, কথা শুনছে না, মূলত এই জায়গাটা। আমি একটা কথা আর আমার বলছিলেন যে কাছে মনে হয় যে মামুনি যে আমি যে মা মা হিসেবে যে আমার সাথে কিভাবে কথা বলতে হইব, আমার কাছে মনে হয় যে মামুনির আমি এটা শিখাতে পারি না। ওকে আপা, আমি একটু বলতে চাচ্ছি, একটু শুনুন। সেটা হচ্ছে যে ওর, আপনি বললেন স্কুলের, ভাইয়া যখন প্রশ্ন করছিল যে স্কুলের পারফরমেন্সে ও ভালোই, ও ধরতে পারে সবকিছু তাড়াতাড়ি, তো আর কি কি ও ভালো পারে, একটু আমি ভালো জিনিসগুলো ওর শুনতে চাচ্ছি। না, একটু কি বলা যাবে ওর কি কি গুণ আছে ভালো, যেটা হ্যাঁ, ওর আপনার কাছে কি কি ভালো গুণ লাগে? আছে? ও ভালো গান পারে, আচ্ছা। ঢাকা বিভাগে এবার প্রথম হয়েছে। হুম। আর কিছু? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না কথাগুলো। আচ্ছা, না ও কি ঘরের হাউস হোল্ড কোনো কাজ করে, মানে নিজস্ব কাজগুলো, যেমন ওর টেবিল গোছানো হতে পারে, ওর না কাপড় ম্যাম, চোপড় ভাঁজ নিজস্ব কাজ করা? করে না, যে টাই সব গুছায় রাখে না। আচ্ছা আচ্ছা। তো আপনি ওকে নিয়ে একটু হিমশিম খাচ্ছেন, হ্যাঁ, বলছিলেন যেভাবে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না কথাগুলা। শোনা যাচ্ছে না? না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে। আচ্ছা, তো আপনি তো ওকে নিয়ে হিমশিম খাচ্ছেন এবং প্যারেন্টিং নিয়ে জানতে চাচ্ছেন যে কি করলে আর একটু ও ভালো বিহেভ করবে আপনার সাথে। তো হ্যাঁ, আমার যেমন যেটা নিজের মনে হয় যে, জিনিস গুছায় রাখলো। হ্যাঁ, আমার যেটা মনে হয় ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, হ্যাঁ। যেমন আপনার রাগ উঠে যাচ্ছে, সেখানে যখন আপনার রাগ উঠে যাচ্ছে, ও কথা শুনছেই না, তখন আপনি ওখান থেকে সরে যেতে হবে। আপনি তখন আর ওকে বলবেন না, কারণ বললে ওই সময় জেদ দেখাবে আরো। তখন না বলে বরং পরে ওকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে হবে যে এই কাজটি তুমি যে করলে না, এটা ঠিক হয়নি, বা সময় মতো করলে এই এই হবে, কি করলে কি হবে, ব্যাখ্যাগুলা দেয়া। আমরা অনেক সময় বলি কি যে নেগেটিভ কথাগুলো বলি, যে হ্যাঁ তুমি এটা করলে না, এটা করলে না, বা অন্যদের হয়তো ফোনে বলছি ও কথা শোনে না, ও সারাদিন এই করে ওই করে, মানে দেখা যায় যে বাচ্চার নেগেটিভ কথাগুলাই আমরা সবাইকে বলছি। একটু চিন্তা করে দেখেন, খেয়াল করে, যে ওর পজিটিভ কথা আপনারা কতটা বলেন। হ্যাঁ, যদি কম হয় তাহলে ওটা বাড়াতে হবে এবং ওকে প্রশংসা করতে হবে। ছোট ছোট কাজ করতেও দিতে হবে, যেমন ওর টেবিল গোছানো, ওর কাপড় ভাঁজ করা, সেটা বকা দিয়ে না। ওকে আপনি সাথে শুরু করলেন, 2টা জামা আপনি ভাঁজ করলেন, বাকি 5টাও ভাঁজ করলো, একসাথে শুরু করেন, ঠিক আছে? মানে ওকে একটু বেশি আর একটু আদর চাচ্ছে ও। ওর রাগ কেন বা জেদ কেন, আপনার কথা শোনে না কেন, ও আসলে কি চায় এটা বুঝতে হবে, যে ও কি চাচ্ছে আপনার কাছে, ঠিক আছে? আমি সেদিনও বললাম, মানে বলতেছি যে মামুনি, আমি ওই যে গত শুক্রবার যে রাগ করে আমার সাথে কতদিন কথা বলিনি। হুম। এই যে ছুটি ছিল তখন বাবু ছিল বাড়িতে, তখন বাবার এতে খাবার টাবার সবকিছু করাইছি। তারপরে যখন আমার নিজের কাছে কষ্ট লাগতেছে, তারপরে আমি এবার যে বলতেছি যে মামুনি দেখো, তুমি তো আমার একটা মেয়ে, আমি তোমার জন্য কি না করি, তোমার কত সুন্দর করে এখন অসুস্থ বললো, তারপর তোমার হাতে লাগলে কত সুন্দর ছিল, তারপর তুমি গাও, গানের একটা সময় আছে, নির্দিষ্ট সময় গানটা করে পড়াটা ঠিক রাখতে পারে না, আবার পড়া ঠিক রাখতে গেলে গান ঠিক রাখতে পারে না। এটা তো এটা কিভাবে হবেই একটা আপা, মামুনি? একটা মানুষ যখন অনেকগুলা কাজে থাকে। এখনের পড়াশোনা কিন্তু একদম সহজও না, বাচ্চারা যে পড়ে, বই খাতা অনেক, সিস্টেম অনেক, অনেক কিছু করতে হয় ওদেরকে, কিন্তু একটা করলে একটা একটু আমাদের এক্সপেকটেশন, মানে আমার চাওয়াটা কিন্তু একটু কমাতে হবে। আমার কেন যেন এটা মনে হচ্ছে যে আপনি যা ওর কাছ থেকে চাচ্ছেন এবং সেটা খুব পারফেক্টলি চাচ্ছেন,
একটা মানুষ কখনোই অনেক কিছু পারফেক্ট পারে না। ধরেন অন্য আরেকটা মানুষ যেটা পারে আমি সেটা পারবো না। এক একজনের এক এক রকম গুণ থাকে, যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে। তো সেইখানে ওর কি কি গুণ আছে, ও যেগুলো ভালো পারে ওগুলাতে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, প্রশংসা করেন, সেই প্রশংসাটা অন্যদেরকেও জানান, তখন ও বুঝবে যে মা আমাকে ভালোবাসে। এখন তো ও নেই, ও থাকলে আমরা ওর সাথেও কথা বলে বুঝতে পারতাম। হ্যাঁ আমরা এখন একটু ম্যাডাম কাছেই আছে কিন্তু জ্বর দেখে আমি বলতেছি না। আচ্ছা, ও জ্বরের জন্য, ঠিক আছে। তার মানে আপনি ওকে প্রশংসা করবেন বেশি বেশি করে, এটা আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, আমরা আমার কাছে মনে হয় কি মামুনি প্রশংসা করলে জিনিসটা করেই না। আচ্ছা, আমরা একটু আলাপ করি, আপনার বাচ্চার দ্রুত সুস্থতা কামনা করি, বাচ্চাটা ভালো হয়ে যাক তাড়াতাড়ি। আর প্রশংসা করলে কেন কমছে না, কিভাবে প্রশংসা করতে হবে, আমাদের অতিথিরা আছে, আলাপ করি আমরা জিনিসটা। একমাত্র মেয়ে, যার কারণে প্রত্যাশাটা অনেক বেশি, যেটা বাচ্চার পক্ষে এই মুহূর্তে পূরণ করাটা কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা জায়গা বোধহয় মা নিজেও বাচ্চার সবকিছু কাজ করে দিতে চাচ্ছে, তাই না? যে আমি একটু বলেছি পারফেক্টলি করা, মানে নিখুঁতভাবে করতে চাচ্ছে, সুন্দর মতো হবে, অন টাইমে হবে, ওই চাওয়াটা ও হয়তো বুঝতে পারছে না। 9 বছরে ক্লাস 9 এর বাচ্চা, বোঝাটা কঠিন। আর কিশোরী মন, এখন তো একটা বয়ঃসন্ধি, এখন তো একটা বিদ্রোহী, তাই না? সেটাই তো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাচ্চাটার হয়তো সেন্স অফ রেসপন্সিবিলিটিটা সেভাবে গ্রো হয়নি বা হচ্ছে না, বা কোনো জায়গায় মিসিং, হয়তো বা মানে দায়িত্ববোধের জায়গাগুলো হয়তো বা এইটা যে খুব দায়িত্বশীল হবে তাও না, কিন্তু ছোট ছোট যেই বিষয়গুলো আছে, তার অন টাইমে স্কুলে যাওয়া, নিজের জিনিসপত্র একটু গুছানো, এই জিনিসগুলো একটা হতে পারে যে এগুলো তো হয়ে যাচ্ছে, আমি না করলেও বাসায় কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে, সো এইটাতে আর অত বেশি অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। আর একটা জিনিস হচ্ছে যেমন বাবার আদর পাচ্ছেন, এখন যদি বিষয়টা এরকম হয় যে কিছু কথা আছে সেটা বোঝানোর জন্য বাবাকে ব্যবহার করা যেতে পারে, যে মা এই জিনিসগুলো হলে আমি খুশি হই, তুমি করতেও পারো নাও করতে পারো, বাট করলে আমি অনেক খুশি হই। হ্যাঁ, সো এই যে আস্তে আস্তে সে বাবা মার জন্য খুশি হওয়ার জন্য প্রেশার ফিল না করে এইটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই কাজগুলো করবে, এরকম একটা বিষয়। আরেকটা যেটা আপনি বললেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এমনি অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে একটা কমন ক্রাইসিস হচ্ছে যে অটোনমি নিয়ে তার সমস্যা, তার মত প্রকাশের স্বাধীনতার যে বিষয়টা, হ্যাঁ, ওইটা নিয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তারা যায়, তার নিজের জীবনের একটু স্বায়ত্তশাসন চাচ্ছে। হ্যাঁ, সেটাই। তো সেই জায়গাটাতে হচ্ছে যে মায়ের ডিরেকশনে তাকে চলতে হচ্ছে, কিন্তু এই বয়সে কিন্তু তারা আবার নিজের মতো একটু স্বাধীন জগৎ চায়, যেখানে তার ডিরেকশনে তার লাইফ চলবে। এই কনফ্লিক্টটা হলেই অনেক সময় দেখা যায় যে এটা কনফ্লিক্ট বাড়লে আসলে সমাধান হয় না, কিন্তু বিষয়গুলো যদি প্রপারলি বোঝা যায় এবং যে এটা বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় যেটা রেজিনা আপা বললেন যে পারফেক্ট করার জন্য যে বেয়াদব মেয়ে, মার কথা শুনো না, হ্যাঁ, একেবারে সব জায়গা থেকে পরিপূর্ণ, গানও সর্বোচ্চ ভালো গাইবে, পড়াশোনায় খুব ভালো থাকবে, গোছ গাছ থেকে নিয়ে সবকিছু, হ্যাঁ, কোনো বেয়াদবি করবে না। তো এটা একটা বাচ্চার ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখনকার নাওয়াডেজ এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে যদি প্রপারলি কমিউনিকেশন না করা হয়, মানে বাচ্চাকে স্পষ্ট তার করে সাথে, না হ্যাঁ, বলা অনেক হয়। ওকে জায়গা থেকে গিয়ে এই বিষয়গুলো বোঝানো, এবং অনেক ক্ষেত্রে যদি মনে হয় বাবার সাথে সম্পর্কর জায়গাটা অনেক বেশি ভালো, সেক্ষেত্রে সব কিছু না, অনেক কিছু নর্মালি ঠিক হবে। হ্যাঁ, এটা বয়সের সাথে সাথে ঠিক হবে। যেগুলো খুব সেনসিটিভ, যদি মনে হয় এটা খুব, যেমন একটা জিনিস যেটা বললেন যে স্কুলে দেরি করে যান এবং বাইরে দাঁড়িয়ে থাকেন, এটাতে কিন্তু তার স্কুলের পারফরমেন্সেরও একটা ঘাটতি হবে, এবং অনেক সময় ট্রেডমার্ক হয়ে যায় অনেকে, যে ও সবসময় দেরি করে আসে, অ্যাটেনটিভ না, শব্দ আমরা বলি। এইটাকে টুইনিং করা যায় কিভাবে, এটার জন্য বাবার সাথে ওইভাবে বলা যেতে পারে যে তুমি কি আরেকটু কোঅপারেট করতে পারো কিনা, আরো 10 মিনিট আগে উঠতে পারো কিনা, এবং সে যদি 1 সপ্তাহ 15 দিন নিজ দায়িত্বে ঠিকঠাক মতো স্কুলে যায়, তার জন্য একটু গিফট দেওয়া, সিগনিফিকেন্টলি ইমপ্রুভমেন্ট, এবং এটা আমরা খুব খুশি হয়েছি, এটার জন্য একটু গিফট দেয়া, এইভাবে করে করে তার আচরণের পরিবর্তনগুলো আনা যেতে পারে। এবং মা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলেন রেজনা আপার কথায়, যে প্রশংসা কিভাবে করব বাচ্চার, কিভাবে প্রশংসা করতে হ্যাঁ, ওটা একটু বলছি। একটা পয়েন্ট আমার মাথায় এসেছে, এটা আগে বলে নেই, আমাদের সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে আমি অনেক কেসে দেখেছি যখন আসে যে
এই যে মায়ের যে একটা আকুতি আমার বাচ্চাটাকে এগুলো করতে হবে বা আমি চাচ্ছি, ওনার চেষ্টার কিন্তু কোনো কমতি নেই। এইখানে বাবার রোলটা কি, এটা আসলে প্রশ্নটা ওভাবে আসেনি, মানে বাবার সাথে ওর অ্যাটাচমেন্ট ভালো এটা বোঝা গেছে, কিন্তু প্যারেন্টিং স্টাইলে আমরা যেটা বলি যে বোথ প্যারেন্ট, দুইজন বাবা মা দুইজনকে সেম মতামত থাকতে হবে বাচ্চা কি করবে না করবে বা স্ট্রাকচারের ব্যাপারে, ওকে নিয়মে আনার জন্য দুইজনের মত এক হতে হবে। এখন হয়তো মা এটা বলছে পারফেক্টলি এইটাই হতে হবে, এটা বাবা হয়তো বলে আচ্ছা থাক আস্তে পরে করবে, এটা হয়, কিন্তু এটা একদম ঘরে ঘরে হচ্ছে। এই যে বাচ্চার মানে সামনে, শিশুর সামনে আমরা বলে দিচ্ছি এভাবে, তখন শিশু কিন্তু সুযোগ পেয়ে যায় যে মার কথা এখন আর পাত্তা দিব না, আচ্ছা বাবা বলেছে ঠিক আছে তাহলে সেটাই ভাই। এই কেসটার ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা, তাহলে এটাকে বর্জন করতে হবে। দুইজন আলাদা করে আলাদা রুমে কথা বলে বাচ্চার যে কোনো ব্যাপারে সিদ্ধান্তটা নিতে হবে। যেমন স্কুলের ব্যাপারে ওর যে সমস্যাটা হচ্ছে, পানিশমেন্ট খাচ্ছে তারপরেও ও উদাসীন, তাহলে এটা কেন? এখানে বাবা এবং মা যে এটা চাচ্ছে এটা কিন্তু স্ট্রংলি। আর একটা জিনিস আছে প্যারেন্টিং এর, যে ফার্ম ভয়েস, মানে আমি আজকে শক্তভাবে বলা, যেমন স্কুলের দৃঢ়ভাবে বলতে কোনো মাপ নাই, দৃঢ়ভাবে বলা যে না তোমার স্কুলে তুমি রেগুলার যেতেই হবে এবং ঠিক টাইমে তোমাকে যেতেই হবে, তোমাকে সকালে আগে উঠতেই হবে, এটার জন্য কোনো বিকল্প নেই। এই যে ফার্মলি বলা, মানে স্ট্রংলি শক্ত বলা, আবার কালকে বললাম আচ্ছা তুমি ঘুমাও স্কুল যেও না, নো, এটা হবে না। স্কুল মানে এভাবেই বলতে হবে। ও এই চর্চাটা যদি ওনারা ওর সাথে করতে পারেন, এইটা তখন ও শুনবে। যখন দেখবে আমার তো আর সুযোগ নেই, বাবা মা একই, মানে এখানে আমার আর কোনো স্কোপই নাই নেগেটিভ অ্যাটিটিউডটা করার, সো তখন কিন্তু ওই যে ভয়, বাবা মা, আমরা আগের দিনের বলতো না বাবা মাকে আমরা খুব ভয় পাই, আমরা কথাই বলি না বা চোখের ইশারাই আমরা বুঝে যাই, শুনে ফেলি। এখনের ছেলেমেয়েরা সেটা শোনে না, কিন্তু এই যে ফার্ম ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওদেরকে কথা শোনানোর জন্য। এটা আর কি বলতে চাচ্ছিলাম। আর যেটা প্রশংসা কিভাবে করব, প্রশংসা তো অনেক রকম হয়। আমি যদি ইশারায় এরকম বলি যে সাজিদা পা দারুণ, তার মানে কি আপনি কিন্তু বুঝে গেলেন যে আপনাকে সুন্দর লাগছে বলতে চাচ্ছি। তো ওরকম বাচ্চাকে হাগ করা, কাছে নিয়ে জড়িয়ে ধরা, এটা অবশ্যই সেফ হাগের কথা বলছি, জড়িয়ে ধরা, মা কাছে নেওয়া, বাবা কাছে নিয়ে অ্যাপ্রিসিয়েট করা। একটা অঙ্ক ভুল হয়েছে, খাতাটা আমি ছুঁড়ে ফেলে দিলাম, বাচ্চা ও কি দেখলো যে আমাকে, ও ফিল করলো যে আমি নেগলেক্টেড, অসম্মানিত হচ্ছি, আমি অসম্মানিত হচ্ছি, অবহেলিত হচ্ছি। আর একটা হচ্ছে ওর আত্মবিশ্বাসের জায়গাটা কমে গেল, যে আমি পারি না, আমি পারবো না, আমাকে দিয়ে আর কিছুই হবে না, নিজেই এগুলো বলবে। আমার শুধু এই ছুঁড়ে ফেলাটাতে এই জিনিসটা হয়ে গেল। এবং এই অ্যাটিটিউডটা কিন্তু ওর ব্যক্তিত্ব তৈরিতে কিন্তু আঘাত হানছে, মানে বাধাগ্রস্ত হচ্ছে, যে সে সাহসী একটা মানুষ হবে, সাবলীলভাবে চলবে, সেখানে কিন্তু বিন্দু বিন্দু করে আমরা প্যারেন্টসে অনেক সময় সমস্যা করে দিচ্ছি। এই জায়গাগুলো আমাদের আসলে ইগনোর করতে হবে। প্রশংসা অবশ্যই ধরে ধরে বলতে হবে, স্পেসিফিক প্রশংসা। তুমি যে আজকে স্কুলে ঠিক, এই কেসের জন্যই বলছি, তুমি যে আজকে স্কুলে ঠিক টাইমে গিয়েছিলে এই জন্য তোমাকে আজকে দেখো আম্মু তোমার জন্য এই খাবারটা রান্না করেছি। ওর হয়তো পছন্দের একটা ডিশ আমি সামনে দিলাম, এটা এমন কিছু লাগবে না আমার, আমি যেটা বললো ছোট ছোট রিওয়ার্ড দেওয়া, তাই এইভাবে এটাও প্রশংসা পার্ট, কিন্তু একটা গিফট দেয়া, এরকম ধরে ধরে স্পেসিফিক তার বিষয়গুলোকে যদি আমি প্রশংসা করি, তখন তার ওই প্রশংসার বিষয়গুলোতে সে আরো এনকারেজ ফিল করবে, উৎসাহিত বোধ করে সে ওটার মধ্যে আবার করবে, তখন আবার করবে যে ও আম্মু তো খুশি হয়েছে বা আম্মু তো আমার পছন্দের খাবারটা রান্না করেছে, তাহলে পরের দিনও সে আবার যাবে স্কুলে ঠিক টাইমে, কারণ আরেকটা ভালো খাবার পাবে সে। তো এটা আমরা তো এভাবে চর্চায় আনতে হবে, মানে চর্চা না হলে হবে না, এটা মূলত মেইন কথা। একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, সেটা একটু দেখে নাও, যেহেতু ক্লাস 9-এ পড়ে, সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্ট বাচ্চাটার কিরকম আছে। হ্যাঁ, এখন কারণ বাচ্চা বড় হয়ে গেলে অনেক সময় সেপারেট রুমে থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চারা অনেক রাত পর্যন্ত যদি সোশ্যাল মিডিয়া এঙ্গেজ থাকে, সকালে উঠতে পারে না, ন্যাচারালি তার ঘুম ফুলফিল না হলে সে উঠতে পারে না। এই জায়গাগুলো একটু চেক করে নেওয়া যে এগুলোর জনিত কোনো সমস্যা বা ইনভলভমেন্ট আছে কিনা, কতটুকু সংযোগ, কারোর সাথে অনেক সময় হচ্ছে চ্যাটিং গ্রুপ থাকে বা এই সেই। তো রাতের দীর্ঘ সময় ধরে অনেক সময় অনেকেরই এখন এটা একটা কমন চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এরকম কোনো ইস্যু আছে কিনা সেটাও দেখা, পাশাপাশি অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য এই স্টেপ বাই স্টেপ ধরে 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 আস্তে আস্তে জিনিসগুলোকে তৈরি করা। এবং বাবা মাকেও একটু বদলাতে হবে, কারণ তারা এতদিন যে আচরণগুলো করছিলেন সেটা যেহেতু বাচ্চা এখন নিচ্ছে না, বাবা মা যদি একটু আচরণগত জায়গাটা নিজেদেরও বদলান এবং খোলামেলা মেয়েকে জিজ্ঞেস করেন যে তোমার কিসে ভয় হচ্ছে, কিসে রাগ হচ্ছে, তুমি কি বদলাবে বলো, আমার কাছ থেকে কি বদল চাও বলো, তাহলেও বোধহয় জিনিসটা
একটু সহজভাবে সমাধান হবে। আমাদের আমাদের এটা বলি না যে প্যারেন্টস যে আমার কোন আচরণটাতে তুমি কষ্ট পেয়েছো বলো, তাহলে আমি চেষ্টা করব পরিবর্তন করার। এই কথাগুলো আমরা তো সচেতন ভাবে আসলে বলি না। একদম। আমি একটা কিছু না, এই মা যদি খেয়াল করে যে সারাদিনই ওর সাথে কথা বলার সময় হেসে কথা বলি কিনা, জাস্ট একটা কিউ দিলাম আমি, সারাদিনই ওর সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছে, কথা বলছে, যা যা বলছে, তখন আমি সে হেসে কথা বলছে কিনা, দ্যাটস ইট, এটাই প্যারেন্টিং। একদম।